প্রত্যেকটা ব্লকের মধ্যেও হয়। আজকে উনাকে আমি বলবো এসে দেখুক যে আমাদের এখানে কি ধরনের জনসমাগম হয়েছে। উনি এইসব বলে বলে বিভ্রান্ত করার সৃষ্টি করছেন। যেখানে আমরা যাই ভারতীয় জনতা পার্টি, এবং অদ্ভুত লাগে যখনই যায় কোথাও বালতি নিয়ে, কোথাও জল নিয়ে, কোথাও ধমকিয়ে কারুর ঘরের মধ্যে গিয়ে বলবে যে ওই মিটিংয়ে যেতে পারবে না। এই সব কৌশল করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টি, যার মেম্বার আপনারা সবাই জানেন সর্ববৃহৎ সংখ্যা। আমরা আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব, জনজাতিদের ঘরে ঘরে যাব। এডিসির সংখ্যা, আসন সংখ্যা কত? 28। আগামী দিন এই 28-এর মধ্যে আপনারা দেখবেন এই 28-এই ভারতীয় জনতা পার্টি জিতবে। আর যদি বেশি সংখ্যাও বাড়ে সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসবে, আমি নিশ্চিত। মানুষ এখন বুঝতে পারছে যে কোমলমতি জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। আজকে আপনারা ভাবুন যে এত বছরের 23 বছরের যারা রিয়াং শরণার্থীরা এতদিন ধরে এই ত্রিপুরাতে এসছে, আপনাদের সবচেয়ে বেশি আপনারা ভুক্তভোগী এখানে। কিভাবে ওনাদেরকে আমরা পয়সা দিলাম, আমরা ওনাদেরকে এই চুক্তি করে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা সেটাকে তাদেরকে এই যেখানে 500 কোটি টাকা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল প্যাকেজ, সেই জায়গায় 800 কোটি টাকা করা হয়েছে। সেই জায়গায় আমরা করলাম আর অন্যরা তার বেনিফিট নেবে, সেই সুযোগ আর আমরা দেব না। আগামী দিন আমরা মানুষের কাছে আছি, তাদেরকে বুঝাতে হবে যে আমরা কিন্তু এতদিন ধরে অনেক পার্টি এসছে, কেউ কিন্তু তোমাদের জন্য কিছু করেনি, আমরা করেছি। তোমাদের যে করুণ দৃশ্য, তোমাদের যে করুণ অবস্থা, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি, মোদিজি এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার এসে তবে সেটা কিন্তু করেছে। কিন্তু তারপরেও অনেকে মাঝখানে ফাঁক খুঁজে, কোথায় যাওয়া যায় ফাঁক খুঁজে, সেই খুঁজে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। করলে যেটা আমাদের এক্স এমপি একটু আগে রেবতীবাবু বলেছেন যে জনজাতিদের জন্য কেউ যদি করে থাকে সেটা করে থাকে এবং আগামী দিন করবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, আপনারা, আমি আস্তে আস্তে শুনছিলাম যে ত্রিপুরার একটা ছোট জায়গা, সেই জায়গার মধ্যে একজন আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজ পরিবারের সদস্য, তাকে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্যের তাকে রাজ্যপাল বানিয়েছেন জিষ্ণু দেববর্মা মহোদয়কে। ভাবুন আপনারা, কোনোদিন আপনারা চিন্তা করতে পারেন আজকে এক মহিলা জনজাতি, তাকে আজকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে উনাকে আজকে এখানে বসিয়েছেন। বন্ধুগণ, আজকে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে জনজাতি গোষ্ঠীর সবাইকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। বিভিন্ন যেসব খাতে ওনারা তাদের নাম করেছেন। একমাত্র প্রধানমন্ত্রীজি পারেন, একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি পারেন। আমাদের এখানে এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি, ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম। এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা? এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই, আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনেই কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না, এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব। এবং এটাই একমাত্র পথ, আপনাদের জন্য ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে। আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই, সাধারণ মানুষের ভালো হবে সেটা ইম্পর্টেন্ট। বন্ধুগণ, আমাদের আজকে এখানে ভারতীয় জনতা পার্টির যে এখানে শ্রী চন্দ্রগুপ্ত বড়ুয়াজি এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে, এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধিগণ এবং আমার প্রিয় কার্যকর্তারা যারা, এবং বিশেষ করে যারা কাঞ্চনপুরবাসী সবাইকে, এবং মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, একটা কথা পরিষ্কার হয়ে যাক, আজকে আপনারা শান্তি চান কি শান্তি চান না? আপনারা কি শান্তি চান? অশান্তি যদি থাকে তাহলে অশান্তির জন্য কি করতে হবে? অশান্তির জন্য কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। আইন মেনে আমরা শক্তি প্রয়োগ করব। শান্তি, প্রথম আমাদের শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা
এগুলো ভুলে যাবেন না। 1980 সনের দাঙ্গার কথা ভুলে গেছেন? কাদের সময়ে এই দাঙ্গাটা হয়েছিল এগুলো বারবার মনে করিয়ে দেবেন। হাজার হাজার লোক, জাতি জনজাতি খুন হয়েছে। আজকে আমরা যখন দেখি যে দিল্লির মধ্যে যখন দাঙ্গা হয়েছে, শিখ দাঙ্গার কথা মনে আছে, সেটা নিয়ে এই যে আমাদের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের বন্ধুগণ চিৎকার চেঁচামেচি এরকম ইত্যাদি। কংগ্রেস করে না, সিপিএমরা করে, কারণ ওই দাঙ্গা কংগ্রেসরাই করিয়েছিল, আপনারা সবাই জানেন। সিপিএম তখন একটা বারোরা শব্দ করেনি, মানে ত্রিপুরার যে এতগুলো খুন হলো সেই বিষয়ে কথা বলছে না, কিন্তু শিখ দাঙ্গার সময় খুব হইচই যে কেন হচ্ছে, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, এগুলো ওনাদেরকে বারবার, আমি কালকে দেখলাম, আমি যখন ভাষণ দিলাম হাতাই কতুরে, তারপরে ওনাদের মানে গাত্রদাহ হচ্ছে, এখন গায়ের মধ্যে চুলকানি হচ্ছে, ওরা নানাভাবে কথা বলার চেষ্টা করছেন। বন্ধুগণ, এখানে আমাদের 2004 সালে আপনারা সবাই জানেন যে সুখরাম দেববর্মা এবং অত্যন্ত অনেস্ট অফিসার ছিলেন এবং জনজাতি গোষ্ঠীর এসডিএম, ওনার ঘরের অফিসের ভিতরে ঢুকে ওনারা আজকে বলছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এই অফিসের ভিতর দিন দুপুরে উনাকে এবং ওনার সহকর্মীকে খুন করে গেছেন, এবং শুধু খুন করে না, আস্তে আরামসে ওনারা কিন্তু চলে গেছেন, কোনো সমস্যা নেই। আগের থেকে প্ল্যান থাকে ওনাদের। আমরা দেখেছি আগের এক মন্ত্রী যখন সে বিলুনিয়া থেকে, সেই সাউথ থেকে যখন চলে আসতো, আমরা নিশ্চিন্ত ছিলাম যে 8-10টা লাশ তো পড়বেই, এবং সেটা হতো, আপনারা সবাই জানেন। এই খুনের মাধ্যমে স্টেলিনের যারা উত্তরাধিকারীকে খুনের মাধ্যমে ওরা রাজত্ব করতে চায়, আমরা দেখেছি। মানুষ ওদেরকে চিনে গেছে। এখন মাঝে মাঝে বেরোয়, কিছু বুড়ো বুড়ো লোককে নিয়ে বেরোয়, এখনও ভাবছে এখনও স্বপ্নের দেশে আছেন ওনারা, কংগ্রেসের সাথে হাত মিলিয়েছেন, এবং কংগ্রেসের ঘর থেকে এখন সিপিএমের ফ্ল্যাগ বেরো, সিপিএমের ঘর থেকে এখন কংগ্রেসের ফ্ল্যাগ বেরো। অদ্ভুত এক সিচুয়েশন, যে কংগ্রেসকে ওরা খুন করেছে তাদের সাথে হাত মিলিয়েছে, অথচ সত্যটা বললেই বিপদ। কিন্তু কিছু করার নেই, সত্য আমাদের বলতেই হবে, বারবার বলতে হবে। আমি তো একবার ঠিক করেছি, যতগুলো খুন শুধু আপনার সাউথের মধ্যে 59 জন লোককে ওরা খুন করেছে ওনাদের সময়ে। বন্ধুগণ, ওনারা বলছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। কি অবস্থা ছিল তৎকালীন সময়ে? আমরা এখন এই সরকার আসার পর কটা রাজনৈতিক খুন হয়েছে আপনারা বলুন। আমি কল্যাণপুরে সেদিন গেছিলাম, 26 জনকে নিরীহ যারা লোক আছেন তাদেরকে খুন করেছে এই যে উগ্রবাদীর দল, এবং তাদের সময় করা হয়েছে সেগুলো। বন্ধুগণ, সেগুলো অস্বীকার করার উপায় আছে? আরেকটা জায়গায় খোয়ার মধ্যে প্রায় 14 জন, আরেক জায়গার মধ্যে 16 জন খুন করেছে। বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানেই খুন খুন খুন। এই জায়গায় এই পরিস্থিতি। আপনারা আজকে যে আমি আসছি, আপনারা মনে আছে সেখান থেকে আগরতলা থেকে আসতে গেলে এসকর্ট করে আসতে হতো। আজকে সেই এসকর্টের সেই অবস্থায় নেই, আরামসে আমরা চলে আসতে পারছি। ন্যাশনাল হাইওয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। এখানে এত সুন্দর মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ট্রেন দিয়েছে, ট্রেনে করে আমি আসি। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, এয়ারওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এক একটা এত সুন্দরভাবে অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে এতগুলো অ্যাকর্ড করেছে নর্থ ইস্টার্ন জোনে। আজকে গুয়াহাটি বলুন, আসামের সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে, মণিপুর বলুন, আজকে নাগাল্যান্ড বলুন, সমস্ত জায়গার মধ্যে এই উগ্রবাদীদের সেই আস্ফালন ছিল। আজকে প্রায় 11টার থেকে 12টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে ইনক্লুডিং ত্রিপুরা, সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, এর জন্য আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আবার কি অশান্তি চান? আবার কি অশান্তি চান? এইরকম একটা সুন্দর পরিবেশ আজকে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে ভারত ত্রিপুরার। তো আমাদের বিভিন্ন যেসব আমাদের যে আগর থেকে আরম্ভ করে, আমাদের ব্যাম্বো থেকে আরম্ভ করে, আমাদের রাবার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমরা যেভাবে এখন উন্নয়নের দিকে যাচ্ছি, আপনারা বিভিন্ন যেসব আমাদের এমএসএমইর মাধ্যমে মানুষ এত খুশি, সমস্ত জায়গার মধ্যে আজকে জিডিপি এমনিতে বাড়েনি, কিন্তু তো আমরা যে ঠিকভাবে চলছি, বিভিন্ন প্রাইজ আজকে জাতীয় স্তরে কিন্তু আমরা পাচ্ছি। কিছুদিন আগেও 7-7টা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা প্রাইজ পেয়েছি। এখানে এমনিতেই হচ্ছে না, কিছুদিন আগে, আজ থেকে 4-5 দিন আগে, আজকে ভাবুন যে রিফর্ম করার জন্য সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে ছোট একটা রাজ্য রিফর্মের মধ্যে আমরা প্রথম স্থান পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি স্বীকৃতি দিয়েছে, এবং শুধু তাই নয়, এই 3-4 দিন আগে আমাদের চিফ সেক্রেটারি, সমস্ত চিফ সেক্রেটারিদেরকে দিয়ে একটা বৈঠক হয়েছে দিল্লিতে। সেখানে আমাদের চিফ সেক্রেটারিকে বলা হয়েছে, আপনি কি করে এই রিফর্ম করেছেন, সেই আপনার সে ব্রিটিশ আমলের যে রুলসগুলো ছিল বা তার পরবর্তী সময়ে যে ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, তা করার জন্য যে
আমাদের যে রিফর্ম করা হয়েছে আমাদের ক্যাবিনেটের মধ্যে বসে সেগুলো কি করে সম্ভব হয়েছে, তখন আমাদের চিফ সেক্রেটারি মহোদয় সেগুলো বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, জাস্ট ইউ লিসেন টু হিম অ্যান্ড ইউ লার্ন ফ্রম হিম। একটা ছোট রাজ্য ত্রিপুরার থেকে কি করে ওনারা যদি সেটা সম্ভব করতে পারেন, এত বড় বড় রাজ্য আপনারা কেন করতে পারবেন না? যেমনি এই কথা তেমনি আজকে 4-5 দিন আগে আমাকে সেক্রেটারি মহোদয় আমাকে বলেছেন বিহার থেকে আমাদের যে সেক্রেটারি ওনাকে বলেছেন যাওয়ার জন্য, ওনাদেরকে শিক্ষাদানের জন্য কীভাবে সে সম্ভব হয়েছে। আমি ওনাকে বললাম না না ওনাদেরকে বলুন এখানে আসতে। তারপরে একজন আমাকে বললেন যে না উনি যদি যান সেটা বেটার হবে, এবং উনি গেছেন। সেখানে যখন উনি বলছিলেন সব বিষয় ওরা হা করে তাকিয়ে আছে সমস্ত আইএস অফিসাররা, কারণ আমরা এমন একটা টিম এখন ত্রিপুরাতে আমরা তৈরি হয়েছে। আপনারা জানেন G20 সময় আমাদের যখন S20 এখানে দেওয়া হয়েছিল, আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি আমরা, এবং সেখানে এত সুন্দরভাবে এই G20 যে সায়েন্স 20 আমরা এখানে করেছি, এবং সেই সায়েন্স 20 যারা এসেছিল বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে, তারা এসে বলছে এত সুন্দরভাবে আপনারা এটা করেছেন, সত্যি আমরা মুগ্ধ। এবং সেই খবরটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। আপনারা জানেন 22nd প্লেনারি সেশন যখন হয়েছিল গত বছর ত্রিপুরাতে, সেখানে এত সুন্দরভাবে আমরা ম্যানেজ করেছি যে কোনো প্রোগ্রাম। আমরা কিন্তু একটা টিম হিসাবে আপনাদের হয়ে আমি আমাদের সমস্ত অফিসারদের নিয়ে, আমি আমাদের মন্ত্রিমণ্ডলকে নিয়ে আমরা যেভাবে একটা টিম ত্রিপুরা আমরা হিসেবে কাজ করছি। আমার মনে আছে যে কিছু রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী যখন নর্থ ইস্টের এসেছিল বলছিল হামেশা ইয়ে যে প্লেনারি সেশন ত্রিপুরা মে হো ইয়ে হাম চাতে। তো এই যে বিষয়, অর্থাৎ আমাদের কাজে এত খুশি হয়েছে, আমরা এইভাবে আমরা চাই যে একের পর এক আমরা কাজ করি। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না। এডিসির কি অবস্থা, এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত 23-24-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল, 27,000 কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে 17,000 কোটি টাকা আমাদের থাকে। সেই 17,000 কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার 2025-26-এ যে পরিমাণ প্রায় আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে, আমরা কি বলেছি, চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি, আমরা বলবো চলো এডিসি। এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি, বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলব। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা ভাবুন যে আমরা তো কোনোদিন নাম শুনিনি, ভগবান বিরসা মুন্ডার যে উনার নামে যেভাবে 150 বছর পূর্তি উপলক্ষে, এবং উনি যে দেশের জন্য উনি যে বলিদান হয়েছেন তাকে স্মরণ করে সমস্ত জনজাতিদের কিন্তু সম্মান দেওয়া হয়েছে বন্ধুগণ। তো একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই সম্মান দিচ্ছে। আমরা এই জিনিসগুলো বুঝতে হবে, এবং এই কথাগুলো বলে অনেক কিছু বলার আছে জনজাতিদের জন্য আমরা কি করেছি। আমাদের সমস্ত যে সাব ডিভিশনাল লেভেলে এইবার আমি আমাদের ক্যাবিনেটে আমি কি করলাম যে সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে TCS লেভেলের সমকক্ষ একজন করে অফিসার আমি দিয়েছি, এবং তাদের কি কাজ যে জনজাতিদের জন্য সেন্ট্রাল স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিমগুলো আছে সেইগুলো তারা শুধু সেই স্কিমগুলো দেখবে, এবং সেইভাবে আমরা কিন্তু সেটাকে আমরা নোটিফিকেশন করেছি। আমাদের যারা সমাজপতিরা আছেন তাদের আমরা সমাজের জন্য ওনারা কাজ করেন। আমাদের সরকার 2018-তে আসার পর সমাজপতিদের জন্য সাম্মানিক আমরা দিয়েছি, ভাতা না, তাদেরকে সাম্মানিক দিয়েছি। কত করে দিয়েছি? 2,000 টাকা করে। এবার কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে বসে আমরা ঠিক করলাম না, ওনারা যেহেতু সমাজের জন্য কাজ করছে ওনাদের 2,000 না আমরা 5,000 টাকা করে দেব। শুধু তাই নয়, এই যে কেপিং ছিল যে জনজাতিদের মধ্যে সার্কুলার যে অবস্থা থাকে সেইভাবে এক একজন সমাজপতি হয়, কেউ হয়তো বা চাকরি করে, কেউ হয়তো বা মানে রিটায়ারমেন্ট গেছে, তো তাদেরকে ওই ক্যাপিংয়ে দেওয়া হতো। আমি বললাম যে না, তারা যেহেতু সমাজের কাজ করছে সবাইকে আমরা 5,000 টাকা করে দেব। কিন্তু এতে করে আগে 10 জনকে দেওয়া হতো,
সেটা গিয়ে যখন আমি দেখলাম প্রায় 13 থেকে 14 জন পাবে। তা আমি বললাম বাকি 19 জন জনজাতি গোষ্ঠী তারা কেন পাবে না? বলো না, ওদের যে সমাজপতির সিস্টেম নেই। আমি বললাম দল যদি সমাজপতি সিস্টেম না থাকে তো দলপতি হবে, কোনো মানে প্রধান হবে, তো সেইভাবে তাদের যে হেড তাদেরকেও আমরা 5,000 টাকা করে দেব। শুধু তাই নয়, যারা আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করলাম যে রেজিস্ট্রিকৃত আমাদের এখন পর্যন্ত জনজাতি ছোট ছোট গ্রুপ আছে, আজকে এখানে আমরা সেটা দেখতে পাই বহু জায়গার মধ্যে, তাদেরকেও প্রায় 40+ যদি থাকে তাদেরকেও আমরা 5,000 টাকা করে দেবো, এবং সেটা আমরা কিন্তু সেখানে ডিসিশন নিয়েছি বন্ধুগণ। এইভাবে একের পর এক আমি যেটা বললাম, আমি আমাদের মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে এই কারণেই বলেছি, যা করার তাই করবে, আমি তোমার সাথে আছি। সুতো দিয়ে আমরা সুতো বিতরণ করছি সমস্ত জায়গায়, আপনারা জানেন পাঁচরা, তারপর আমাদের এই যে রিসা, এগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। সারা পৃথিবীতে আমাদের এই জনজাতিদের কাজ কিন্তু জানতে পেরেছে। পেয়ারা আমাদের এই মাতা ত্রিপুরের সুন্দর মন্দিরের পেয়ারা জিআই ট্যাগ পেয়েছে। আনারস, পাইনাপল আজকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে। একের পর এক ত্রিপুরার মানে এত কিছু আছে, আমরা নিজেরাই জানি না ত্রিপুরার মধ্যে এত কিছু লুক্কায়িত আছে। আগামী দিন এই আগরকে নিয়ে আমরা প্রায় 2,000 কোটি টাকার চিন্তা ভাবনা করছি। নর্থ ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি এখন চলে এসছে। আগে আগরতলার নামই হয়েছে আগর নিয়ে, সেটারও একটা কনক্লেভ হয়েছে। তো আমাদের যে আগামী দিনের অর্থনৈতিক যে ব্যবস্থা আমাদের উন্নয়ন হবে, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু আছেন, আমরা নিশ্চিন্ত থাকতে পারি এই দেশ আগের দিকে যাবে এবং আমরা ত্রিপুরাও সামনের দিকে যাবে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমাদের কথা শুনেছেন, এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আবার এখানে আসবো, নিশ্চয়ই আসবো। ইলেকশন যখন ঘোষণা হবে বারবার আসবো, একবার না বারবার আসবো, এবং আপনাদের সাথে কথা বলবো, এবং আমরা এক ত্রিপুরাকে, নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। সবাইকে নমস্কার, সাম্বাই। এবারে এটা ছোট্ট নৃত্য